মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। করোনায় ১২৮ জনের মৃত্যু। রাজধানীতে ৫ ডেঙ্গু হটস্পট চিহ্নিত। সর্বোচ্চ ঝুঁকিতে ৫ থেকে ১০ বছরের শিশুরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। ১৫ই আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি। সর্বোচ্চ সতর্কতা। তালেবানের ডাকে আফগানিস্তানের পথে কিছু জঙ্গি, জানালেন কমিশনার। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরীমনির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। আদালতে গেলে মিলতে পারে ডিভিশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আজ থেকে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। এদিকে প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও প্রবাসীরা তা পাচ্ছেন। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। ১২ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। ভোর ৪টা বাজে আসছি, লোক আসলে ২০-৩০ জন সিরিয়ালে, এখন ২০০ জনের উপরে শেষ, এখন আমরা সিরিয়াল পাই নাই। এখানে আজকে সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজ সবাই এক লাইনে দাঁড়াচ্ছে, কোনো সিস্টেমেরই ছিল না। আমি অফিস মিস করে আজকে এখানে আসছি, কিন্তু সবসময় তো ছুটি পাবো না, ছুটি তো দিবে না সবসময়। সামনে থেকে কয়েকজন লোক আসলো, আসার পর ভিতরে কি যেন কথা বললো, পরে পিছন থেকে লোক ঢুকে চলে গেল। কেন? একবার টিকা দিবে না ফার্স্ট ডোজ, একবার বলতেছে লাইনে দাঁড়ান, অপেক্ষা করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে। আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্ম। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, যেটার জন্য আসছি সেটা পাইলাম না, এখন পাইলাম মডার্ন টিকা। আমি ওই যে একজন প্রবাসী, মডার্নের ফাইবারের জন্য আবেদন করছিলাম আর কি, ফাইজারের লাই আমার দিছে মডার্ন। ফাইজারের টিকা আমি প্রথম ডোজ দিয়ে গেছি গত মাসে ২৬ তারিখে, আজকে দ্বিতীয় ডোজ। শুধুমাত্র যারা এক্সপেট্রিয়েট বাংলাদেশি ওয়ার্কার ওনাদেরকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে মডার্ন। অন্য সবাই প্রথম ডোজ পাবে হলো সিনোফার্মের টিকা। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না তিনটারই দ্বিতীয় ডোজ চলছে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরো ৭ কোটি ডোজ। এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে ৭ কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল। পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে ১৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে মারা গেছেন ১২৮ জন। সবচেয়ে বেশি মারা গেছে ময়মনসিংহে ২৩ জন। হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার। বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনরা। মহামারীতে হাসপাতালের চিত্র এখন এমনই। ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩ জন। এদের মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩৯ জনের। নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল, সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহী ও নাটোরে রয়েছে ৪ জন করে। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। এদের বেশিরভাগই গ্রাম থেকে আসা। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন। খুলনায় কমেছে করোনায় প্রাণহানি। একদিনে মারা গেছেন ৭ জন। একই সময়ে কুষ্টিয়ায় ৯ জন মারা গেছেন। কমতে শুরু করেছে আক্রান্তের হার। চট্টগ্রামে ৫ জন মারা গেছেন। ২৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬৬ জন। একই সময়ে কুমিল্লায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে অর্ধেকই নারী।
পাশাপাশি চাঁদপুরেও মারা গেছেন 8 জন। প্রত্যেকটা নার্সরা তারা তাদেরকে সেবার মান যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে দেওয়ার জন্য, রোগীর চাপ অনেক কম। সেবা সহযোগিতা করে ভালো হইতো। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 8 জন, বরিশালেরই 7 জন। চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীর স্বজনরা। আক্রান্তের হারটা কম দেখা যাচ্ছে, আমাদের দেশের মানুষরা একটু কমে গেছে শুনলে খুব ঢিলামি দিয়ে দেয়। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটে 10, বগুড়ায় 8 এবং ফরিদপুরে 7 ও চুয়াডাঙ্গায় 6 জন মারা গেছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ডেঙ্গু প্রসঙ্গ, রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। এই 5 এলাকা থেকেই প্রতিদিন সর্বোচ্চ রোগী হাসপাতালে আসছেন। সবচেয়ে ঝুঁকিতে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। এদিকে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 7 মাসের আব্দুল্লার ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেন ছিল, সেই সাথে ভমিটিং ছিল। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা। সিটি কর্পোরেশনের লোকেরা এই করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার। 1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সপ্তাহে বেগম জিয়া 2য় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে 2য় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। উনি নিয়েছেন তো, টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো একটা কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই। সুতরাং দেশটা টেকেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সিদ্ধান্ত আত্মঘাতী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। টিকা সহ বিভিন্ন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
এদিকে করোনা মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং সবাই গণটিকার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীর চরে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা একথা বলেন। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পরে ৩,০০০ দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আমরা গণটিকা প্রদান সুন্দর সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আরও টিকা আসছে এবং এই গণটিকা কার্যক্রম আরও বেগবান হবে। করোনা মোকাবেলা যেখানে সফলভাবে মোকাবেলা করছে সেখানে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করবে। এই অপশক্তি যাতে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা যায় চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই অপশক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করবে। 15ই আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। জাতীয় শোক দিবসে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে তালেবানের হয়ে জিহাদে অংশ নিতে বাংলাদেশে থেকে পায়ে হেঁটে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছে যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিকজন নামের একটি সংগঠন এ মানববন্ধন করে। সব শর্ত নাকচ করে তাকে জামিন না দেওয়ার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এ সময় পরিমণি জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছে তা যাচাই করে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা। দ্রুত তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। আপনারা আমাদের নারী সমাজের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে অপমান করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজকে, এবং আমরা বলতে চাই পরিমণিকে মুক্তি না দিলে আমরা আরো বড় সমাবেশ করব। রাষ্ট্রের এই দুরভিসন্ধি শিল্পী সমাজকে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে কলঙ্কিত করার একটা চক্রান্ত। এমনিতেই আমরা জানি আমাদের সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে। সরকার বলি অথবা আমরা যদি বলি প্রশাসন বলি, যেটাই বলি না কেন, এই পুরো প্রক্রিয়াটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। এদিকে কাশিমপুর কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে চিত্রনায়িকা পরিমণিকে। স্বাস্থ্যবিধি মেনে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। এরপরই চলে যেতে হবে সেলে। তবে আদালতের দ্বারস্থ হলে তিনি ডিভিশন পেতে পারেন বলে মনে করছেন আইনজীবীরা।
2 দফা রিমান্ডে থাকার পর জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিত্রনায়িকা পরিমণিকে। সেখানে রজনীগন্ধা ভবনের একটি পৃথক সেলে রাখা হয়েছে তাকে। কোভিড বিধি মেনে সেই সেলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পরীকে। এদিকে কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে পরীকে। জেল কোডের 617 বিধিতে বলা হয়েছে, যারা ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং যারা নৃশংসতা, নৈতিক স্থলন ও ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধের সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন 1 প্রাপ্তির যোগ্য হবেন। এছাড়া কোনো বন্দীর ডিভিশন সুবিধা পেতে হলে আইনজীবীর মাধ্যমে আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। কোনো আসামি ডিভিশন পাবে কিনা একমাত্র বিচারকের এখতিয়ার। জেল কোডে 500 ধারায় একটা ডিভিশন দেওয়ার ক্ষমতা আদালতের আছে। আদালত সেটা ডাইরেকশন দিতে পারে জেল অথরিটিকে। 500 ধারায় জেল কোডের আপনি যথাযথ ব্যবস্থা নেন। ডিভিশন সুবিধা পাওয়া কয়েদিরা আলাদা কক্ষে থাকার সুযোগ পান, যেখানে ভালো আসবাবপত্র ও খাবার সরবরাহ করা হয়ে থাকে। একই সঙ্গে একজন সহকারী সরবরাহ করা হয়, যিনি বন্দীর প্রয়োজনীয় কাজ করে দেন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্তদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, সিআইপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই রয়েছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার রুটে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করছে। বিকল্প রুট হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট। প্রায় 13 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলাবাজার রুটে শনিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা লাগার ঘটনায় শুক্রবার রাত 8টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। যানবাহন পারাপার নিয়ে বিপাকে পড়তে হয় চালক ও ব্যবসায়ীদের। এখন আইসে দেখতেছি যে ফেরি চলতেছে না, এটা তো মানুষের শুধু দুর্ভোগ ছাড়া আর কিছু না। আজকে তো আইসে দেখতেছি ফেরিটা বন্ধ, এখন কি করতে পারি আমরা? পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট ব্যবহার করা হয়। এতে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পারাপারের অপেক্ষায় থাকে শত শত মানুষ ও পরিবহন। অতিরিক্ত চাপ সামাল দিতে ঘাট থেকে 7 কিলোমিটার দূরে উথুলি সংযোগ মোড়ে যানবাহনকে সারি করে রাখা হয়। প্রায় 5 ঘন্টা আমরা এখানে রাস্তার উপর দাঁড়াই আছি। ফেরি কখন পাবো আমি জানি না, গাড়ি তো চলেই না, সামনের মধ্যে যাই না। ছুটিতে যাচ্ছি দেশের বাড়ি, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সারা রাত ধরে বসে পড়ে রয়েছে। পদ্মার স্রোত থাকায় আপাতত সীমিত আকারে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। সীমিত চলতেছে, ভালো অবস্থা না হইলে তো দেওয়া যাবে না, এনে স্রোত বেশি। 15 আগস্ট সরকারি ছুটি থাকায় ঘাটে বেড়েছে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ। লঞ্চগুলোতেও উপচে পড়া ভিড়। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 87টি লঞ্চ চলাচল করছে, আর পাটুরিয়া দৌলতদিয়া চলছে 17টি ফেরি। লাবিব হাসান, সময় সংবাদ। আবারও পানি বিপদসীমা অতিক্রম করল তিস্তায়। রংপুরের গঙ্গাচড়ায় প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁশ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে। ভেঙে গেছে বাঁধের প্রায় 100 মিটার অংশ। বাঁশ ও গাছ ফেলে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এখানে যে স্রোত হয়, সেই স্রোতে যদি একবার পানি ঢুকে যায় তাহলে সারা রংপুর শহর তলে যাবে। সেই রকম কাজ করা লাগবে যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম ভাঙতে না থাকে। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় 7টির বেশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় 80 মিটার জায়গা একবারে তলায় গেল। আমার বাড়িতে পানি উঠছে, মনে করে রান্না বান্না করতে পারতেছি না। এখন এই যে জায়গা জমিগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে। বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। যাতে আগামীতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা চেষ্টা করব, এবং এখন বর্তমান যে পরিস্থিতি আছে তাতে ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। শুক্রবার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
বিসিবির সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 18 সদস্যের এ দল চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এইচপির সঙ্গে এ দল 3টি ওয়ানডে ও একটি 4 দিনের ম্যাচ খেলবে বলেও জানান তিনি। নিউজিল্যান্ডের দল দিয়ে দেবে, অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি দল, এটা প্রেসিডেন্টের অ্যাপ্রুভ হলে মিডিয়া রিলিজ দেওয়া হবে। ম্যাক্সিমাম টেস্ট প্লেয়াররাই যাবে যারা রেড বল ক্রিকেটে খেলে। ওখানে আমরা একটা সিরিজ অ্যারেঞ্জ করেছি এইচপি আর এ টিমে। ওখানে আপনার 3টা ওডিআই হবে এবং 2টা 4 ডেজ ম্যাচে। তো ওটা ওভারঅল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে ওটার সাথে আবার এই টিমের স্কোয়াড, এটা আশা করছি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে আমাদের এই প্র্যাকটিস সেশনটা ভালোই হবে। কোথায় প্র্যাকটিস করবো আমরা, কারণ বৃষ্টির জন্য ইনডোরটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে ওইভাবে আমরা মাঠ পুরোপুরি রেডি হলে দেন ওটাও আমরা শুরু করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। করোনায় 178 জনের মৃত্যু। রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট চিহ্নিত, সর্বোচ্চ ঝুঁকিতে 5 থেকে 10 বছরের শিশুরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। এবং মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। কোয়ারেন্টাইন শেষে সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।